আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহিলা মাদ্রাসার সেই শিক্ষক আমানুল্লাহ সাগর হুজুরকে, যিনি মামলার প্রধান আসামি, আজকে সকাল 10:30টার সময় কোর্টে তোলা হবে। জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল উক্ত মামলার শুনানি হবে। আদালত কক্ষে যে কেউ উপস্থিত থেকে নিজে এই বিচার কার্য দেখতে পারবেন এবং আলেম সমাজের প্রতিনিধিরাও নাকি আজকে উপস্থিত থাকবে। তো প্রিয় দর্শক, এই এতিম শিশুটির পাশে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলার কারণে এই কয়দিনে আমি যে পরিমাণ গালি খেয়েছি, আমার জীবনে অতটা গালি আমি খাইনি। অথচ কওমিরা একটা ভুয়া ফটোকার্ড ছেড়ে দিল যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, নানা দোষী, এরকম অসংখ্য ফটোকার্ড ছেড়ে দিয়েছে কওমিরা, কিন্তু তাদেরকে কেউ কিছু বলে না, তাদেরকে গালিও দেয় না। আর কওমি হুজুরেরা পর্যন্ত আমাকে গালি দিয়েছে এবং যারা কওমি সাপোর্ট করে তারা পর্যন্ত আমাকে গালি দিয়েছে। আমি কোনোদিন এটা ভুলবো না। তো প্রিয় দর্শক, ডিএনএ টেস্ট নিয়ে আজকে একটু কথা বলবো। এটা খুবই জটিল একটা বিষয়। অনেকে জানতে চেয়েছেন যে ডিএনএ প্রক্রিয়াটা কিভাবে হয়, বাংলাদেশে কিভাবে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়, কিভাবে পরীক্ষা করা হয়। বাংলাদেশে ডিএনএ পরীক্ষা হয় মাত্র 2 জায়গায়। ওই ডিএনএ যারা স্যাম্পল পরীক্ষা করে তাদের একজনের বক্তব্য আপনাদের দেখাবো, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমরা আসলে এখান থেকেই বিষয়টা জানতে পেরেছি। বাংলাদেশের মধ্যে মাত্র 2টা জায়গায় ডিএনএ টেস্ট হয়। একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, আর একটা হচ্ছে পুলিশের ইয়েতে। তো যাই হোক, তো এই ডিএনএ প্রক্রিয়াটা এমনভাবে করা হয়, এত সূক্ষ্মভাবে করা হয়, এত নিরাপত্তাভাবে করা হয়, যেটা পাবলিকলি যায় না, কোনো গণমাধ্যমেও যাবে না, কোনো সাংবাদিকও জানতে পারবে না। তো তাহলে আপনারা একটা ভুয়া ফটো কাটে আপনারা দেখলেন যে ডিএনএ টেস্ট হয়ে গেছে, এত সোজা ডিএনএ টেস্ট হওয়া, তাদেরকে আপনারা কিছু বলেন না, আমাকে গালিগালাজ করেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে আসলে কিভাবে ডিএনএ টেস্ট করা হয়। 11 বছর বয়সের বাচ্চা মেয়েটার প্রেগন্যান্সির ঘটনায় অনলাইনে অনেক ভুল তথ্য, ডিএনএ রিপোর্ট এগুলো ছড়িয়েছে। আমি যেহেতু একটা সময় ফরেনসিক ল্যাবে কাজ করেছি, আমি এই কনফিউশন গুলো আপনাদের সাথে দূর করতে চাই। প্রথমত, বাংলাদেশে 2টা মাত্র ফরেনসিক ল্যাব আছে। একটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এনএফডিপিএল, যেখানে আমি গ্র্যাজুয়েট রিসার্চার হিসেবে কাজ করেছি, আরেকটা হচ্ছে সিআইডির ফরেনসিক ল্যাব। এই দুটো ল্যাবের বাইরে কোনোভাবে প্রাইভেটলি নিজের ইচ্ছা মতো প্যাটার্নিটি টেস্ট করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আপনি চাইলেই সন্তানের বাবাকে এটা টেস্ট করাতে পারবেন না, কারণ এই ধরনের কোনো ল্যাবই নাই। 2 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই দুটো ল্যাবেই আপনি যদি প্যাটার্নিটি টেস্ট করাতে চান, তাহলে সেটা কোর্ট অর্ডারের মাধ্যমে আসতে হবে। অর্থাৎ মামলা দায়ের হবে, তারপরে কোর্ট অর্ডার করবে সন্তানের বাবাকে চেক করার জন্য, এবং তারপরে একমাত্র টেস্ট স্যাম্পল কালেক্ট করে এই টেস্টগুলো করা হবে। সুতরাং অনলাইনে যে ডিএনএ রিপোর্টের কথা বলা হচ্ছে, এটা আসলে প্রাইভেটলি আসা সম্ভব না, কারণ এখন পর্যন্ত সরকারিভাবে ডিএনএ টেস্ট করার জন্য বলা হয় নাই। 2 নম্বর হচ্ছে, যদি বলা হতো তারপরেও এটা অনলাইনে আসলে আসা এখন সম্ভব না। তার কারণ এই পুরো প্রসিডিউরটা প্রচন্ড প্রোটেকশনের মধ্যে দিয়ে করা হয়। যখন কোর্ট থেকে অর্ডার আসে, পুলিশি প্রহরায় স্যাম্পল কালেক্ট হবে। বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে এনএফডিপিএল এর স্যাম্পল কালেকশন করার সেন্টার আছে। সেই স্যাম্পলটা পুলিশি প্রহরায় ঢাকায় ল্যাবে আসবে। সেই টেস্টগুলো করার পরে যেই রিপোর্টটা পাওয়া যাবে, সেটা সিলগালা করে পুলিশের হাতেই জমা দেওয়া হবে এবং পুলিশ সেটা ডিরেক্টলি কোর্টে জাজের হাতে দিবেন। এর মাঝখানে ল্যাব থেকে এই রিপোর্ট লিক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তদন্তে থাকাকালীন কেসের কনফিডেন্সিয়াল রিপোর্ট বাইরে লিক হওয়াটা একটা আইনত ভয়ঙ্কর রকম দণ্ডনীয় অপরাধ। 3 নাম্বার হলো, এই যে পুলিশ থেকে কোর্টে পৌঁছালো, যে কোনো উকিল বা যে কেউই কিন্তু এই রিপোর্টটা অ্যাক্সেস করতে পারবেন না। এই রিপোর্টটা ওপেন করবেন জাজ, এবং তিনি একমাত্র সবাইকে রিপোর্টের কথাটা বলতে পারবেন। সো অনলাইনে যে আগে থেকেই ডিএনএ টেস্ট করা হয়েছে বলে যে ভার্ডিক্ট দেওয়া হচ্ছে, এবং যারা সেটা বিশ্বাস করছেন বুঝতে পারছেন যে এটা আসলে সম্ভব না। এরপরে চলে আসি, অনেকে বলছেন যে কেন এখনো কোর্ট থেকে বাচ্চার ডিএনএ স্যাম্পল নিয়ে টেস্ট করার কথা বলছে না। ওয়েল, গর্ভাবস্থায় বাচ্চার থেকে ডিএনএ স্যাম্পল নেওয়াটা আসলে রিস্কি, কারণ ইউজুয়ালি মায়ের অ্যামনিওটিক যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইড স্যাম্পল কালেক্ট করেন একজন দক্ষ অবস্টেট্রিশিয়ান। এটা কালেক্ট করার সময়
যদি কোনো ধরনের 19-20 হয় তখন কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইড বাইরে লিক করতে পারে, ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে বা মিসক্যারেজেরও রিস্ক থাকতে পারে। সো হাই প্রেগনেন্সির কেসগুলোতে কিন্তু গর্ভাবস্থায় স্যাম্পল নেওয়ার কথা কোর্ট থেকে ইউজুয়ালি আসে না। এখন এখানে অনেকে বলেন যে লিগালি এটা সম্ভব কিনা। হ্যাঁ, লিগালি সম্ভব, কারণ আজকেও আমার সিআইডির ফরেন্সিক ল্যাবের একজন সিনিয়র সায়েন্টিস্টের সাথে কথা হয়েছে যে কোর্ট অর্ডার এরকম ভাবেও আসে যে প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চার স্যাম্পল নেওয়ার জন্য, এবং এই ধরনের স্যাম্পল নিয়ে তারা কাজ অলরেডি করেছেন। কিন্তু ওই যে বলছিলাম যে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে সাধারণত এই ধরনের অর্ডার আসে না, এবং আমরা জানি যে এই কেসটা আসলে হাই রিস্ক প্রেগনেন্সি, কারণ 11 বছরের যে শিশুটার গর্ভে বাচ্চাটা এসেছে ওই শিশুটার নিজেরই পেলভিক বোন স্ট্রাকচারটা পুরোপুরি ডেভেলপ না। তার যে পেলভিক বোনের সাইজ তার থেকে তার গর্ভে থাকা সন্তানের মাথার সাইজ আরো বড়। গর্ভের এই বাচ্চাটাকে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অথবা সি সেকশনের মাধ্যমে বের করা সম্ভব না। আমি যতটুকু ডক্টরদের সাথে কথা বলেছি এই প্রসেসটাও কিন্তু খুবই অমানবিক প্রসেস, কারণ ভ্যাজাইনা থেকে পুরোটা অপারেট করতে হবে, বাচ্চার মাথায় ছিদ্র করে মাথার ভেতরে থাকা ফ্লুইড নিয়ে এসে বাচ্চার মাথাটাকে ছোট করে তারপরেই একমাত্র কিন্তু বাচ্চাটাকে বের করা সম্ভব। পুরো ব্যাপারটা এত বেশি রিস্কি যে মা অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু মারা যেতে পারেন, এবং সেই রিস্কটা অনেক বেশি। সুতরাং এই সময় কোর্ট থেকে অর্ডার আসবে ডিএনএ টেস্টের জন্য, এই আশা করাটা আসলে অমানবিক। তো লং স্টোরি শর্ট, যে যাই বলে থাকুক অনলাইনে সেগুলো অন্ধভাবে বিশ্বাস করবেন না, এবং কারো কাছে যদি এরকম কোনো কথা শুনে থাকেন অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন হোয়াটস ইউর ভেরিফায়েবল সোর্স। আমরা আশা করছি এই কেসটার একটা সঠিক চুরাহা এবং বিচারযোগ্য শাস্তি আমরা দেখতে পাবো সামনেই। আপাতত ওই ছোট মেয়েটা এবং তার গর্ভের সন্তানের জন্য প্রার্থনা করা ছাড়া কিছু করার নাই। আমরা সবাই আরেকটু মানবিক হই, আরেকটু সহনশীল হই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। আশা করছি ডিএনএ বিষয়ে আপনাদের যেগুলো কনফিউশন ছিল সে সবগুলো দূর হয়ে গেছে, যে কিভাবে ডিএনএ টেস্ট করা হয়। কারণ তিনি নিজে ওখানে চাকরি করেন, তিনি নিজে এই কথাগুলো বললেন। তো এখন আসি মূল কথায়, যে এতিম একটা মেয়ে, তার পক্ষ নিয়ে ভিডিও বানানোর কারণে আমাকে গালিগালাজ করা হয়েছে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তো ভাই, আমার কিসের ঠেকা পড়ে গেছে ভাই হুজুরের দোষ দেওয়ার? আর আমার কিসের ঠেকা পড়ে গেছে নানার দোষ দেওয়ার? হুজুরের সাথে আমার কোনো শত্রুতা নেই, নানার সাথে আমার শত্রুতা নেই। আমরা ভিডিওগুলো বিশ্লেষণ করি, তথ্য প্রমাণগুলো বিশ্লেষণ করি, করার পরে আমরা কথা বলি। এই এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশের মধ্যে কতগুলো গণমাধ্যম আছে, জাতীয় গণমাধ্যম, আপনি একটা চিন্তা করেন বাংলাদেশের জাতীয় গণমাধ্যম কতগুলো, যেমন ধরেন এই RTV, NTV, যমুনা টিভি, এরকম কতগুলো গণমাধ্যম আছে। সবগুলো গণমাধ্যম কিন্তু সেখানে গিয়েছে, ওই মেয়ের স্টেটমেন্ট নিয়েছে। 11 বছরের মেয়ে, ওই মেয়ের স্টেটমেন্ট নিয়েছে, সবগুলো স্টেটমেন্টে সে একই কথাই বলেছে। এখন আমার কথা হলো, ওই মেয়ে তো পার্শ্ববর্তী কারো নাম বলতে পারতো, বা অন্যান্য কারোর নাম বলতে পারতো, বা মায়ে যে সিলেটে নিয়ে গেছে সেখানে কারোর নাম বলতে পারতো, সে কথা বলেনি। অনেকে আমাকে আবার প্রশ্ন করেছে, আরে ভাই মায়ের সাথে যখন সিলেট গেছে তখনই কোনো অকাম ঘটাইছে। আরে ভাই, মায়ের সাথে সিলেট গেছে 5 মাস আগে, 5 মাস আগে সে মায়ের সাথে সিলেট গেছে। তো তাহলে 7 মাসের অন্তঃসত্ত্বা, তাহলে আরও 2 মাস আগে কিন্তু ও ঘটনাটা ঘটেছে। আপনারা এই জিনিসটা বোঝেন না? এই সামান্য জ্ঞান নেই আপনার? আচ্ছা, ওই মেয়ে যতগুলো স্টেটমেন্ট দিয়েছে একই কথাই বলেছে, যে মাদ্রাসা ছুটি হওয়ার পরে মসজিদ ঝাড়ি। ও মসজিদের আর একটা কথা আসছে যে মহিলা মাদ্রাসায় মসজিদ থাকবে কেন, এটা মেয়ে মিথ্যা কথা বলতেছে। তো ওটা গ্রামবাসীরা মিলে ওখানে একটা মাদ্রাসা দিয়েছে, মসজিদও দিয়েছে, গ্রামবাসীরা ওখানে নামাজ পড়ে। মানে এটা যে শহরের ভিতরে না, গ্রামের মানে ভাবে ঘরোয়াভাবে যেগুলো মক্তব টপ্তব হয় এরকম প্রাথমিক স্টেজে গেছে। এটা এখনো বেফাকের রেজিস্ট্রেশনও হয়নি এই মাদ্রাসাটা। তো ওখানে মসজিদ আছে, তো ছুটির পরে মসজিদ ঝাড়ু দেওয়া নেই, রুম ঝাড়ু দেওয়ার কথা বলে, যেটা আপনারা শুনেছেন। তো যতগুলো স্টেটমেন্ট দিয়েছে সবগুলো স্টেটমেন্টে ওই একই কথাই বলেছে ওই মেয়ে। এরপরে ডাক্তারের কথা আমরা শুনেছি, শোনার পরে আমরা ভিডিওগুলো বিশ্লেষণ করেছি, করার পরে আমাদের মনে হয়েছে যে হুজুরি দোষী। তাছাড়া মেয়ে 11 বছরের মেয়ে, সে কেন মিথ্যা কথা বলবে? আর তার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো সে বলে দিত। আপনারা সাংবাদিকের সামনে তো পড়েন না কোনো দিন, সাংবাদিকেরা যে কি পেঁয়াজের প্রশ্ন করে। ওই 11 বছরের মেয়ে যত ধরনের এরা সাংবাদিকেরা কৌশলভাবে প্রশ্ন করেছে, সে যদি মিথ্যা কথা বলতো বা অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো বা অন্য কেউ যদি কাজ করে থাকতো, তাহলে ওই মেয়ে বলে দিত
মানে এতভাবে তাকে প্রশ্ন করা হয়েছে, কিন্তু না, ওই মেয়ে সব প্রশ্নের জবাবে অনর যে হুজুরে আমার সাথে এটা করছে, হুজুর আমাকে মাঝে মাঝে টাকা দিত আর বলতো যে তুমি কাউকে যেন কিছু বললো না, বললে কিন্তু ক্ষতি হবে, এ হবে সে হবে, হুজুরের কথা মেনে চলবে না ছাত্রীরা। তো এই হলো ব্যাপার। এই কারণে আমি মেয়ের পক্ষে নিয়েছি, আমি সবগুলো বিশ্লেষণ করে মেয়ের পক্ষে নিয়েছি যে এই এতিম মেয়েটা যেন সুবিচার পায়, এই কারণে পক্ষে নিয়েছে। আর গত কয়েকদিন ধরে এই একই ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন না, হয়তো আপনারা অতটা দেখতে পারবেন না, কারণ আমরা যেহেতু এই বিষয় নিয়ে কাজ করি আমাদের কাছে সবগুলো তথ্যই আসে। এই কারণে বলেছি যে হুজুরি দোষী। তারপরও আমি বলেছি যে ডিএনএ টেস্ট ছাড়া চূড়ান্ত কথা বলা যাবে না, মানে চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হবে, ডিএনএ টেস্টে যদি হুজুর নির্দোষ হয় তাহলে আমরা হুজুরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাবো, ভিডিও বানিয়ে ক্ষমা চাবো। এরপর আপনারা আমাকে গালি দেন কেন? আপনারা কি চান না যে এই এতিম মেয়ে সুবিচার পাক? আপনারা যারা আমাকে গালিগালাজ করতেছেন, অনেকে বলছে যে মার্শাল্লাহ আমার 3টা মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হয়নি, হবে না, এরকম কথা বলতেছেন। হয়তো আপনার এলাকা ভালো বা আমার এলাকাও ভালো। আমার এলাকায় যদি এরকম হয় না, তাহলে দেখতে পাবেন যে বিচার কাকে বলে, ওই থানা পুলিশ লাগবে না। তো আমার এলাকায় কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসাগুলো ভালো, কিন্তু সব এলাকা তো এক না। আর আপনি আজকে এই এতিম শিশুর পাশে দাঁড়ালেন না, এই এতিম শিশুর বিরুদ্ধে কথা বললেন, একদিন আপনার মেয়েও ধর্ষিত হতে পারে, আপনার ছেলেকেও করতে পারে, তখন আপনি বিচার পাবেন না। এখানে আমার কোনো স্বার্থ নেই। আমার কিসের স্বার্থ? অনেকে বলছে ভিউ বাস, আরে ভাই ভিউ না হলে কি হবে? আমি কি ভিউয়ের টাকার উপরে চলি নাকি? ভিউ না হলে কি হবে? আমি এতিম মেয়ের পিছনে দাঁড়াচ্ছি। আপনি আমার পেজের ভিডিওগুলো দেখেন, আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, A to Z ভিডিও দেখেন। আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বানিয়ে বলি না। যখন সালিশের কথা হয় তখন আমানুল্লাহ হুজুর তার বউ সন্তান নিয়ে পালিয়ে চলে গেছে। কেন পালিয়ে গেল? আমানুল্লাহ হুজুর যে বলল যে আমি দোষী নয়, ডিএনএ টেস্ট করুন। ডিএনএ টেস্টের এটা কিভাবে এসেছে জানেন? র্যাবেরা যখন তাকে গ্রেপ্তার করছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে যে আমি এক বড় হুজুরের পরামর্শে আমি এই ভিডিওটা বানাইছি এবং ডিএনএ টেস্টের কথা বলেছি। এই ভিডিওটা না দিলে কিন্তু আমানুল্লাহ হুজুরকে ধরতে আরও অনেক সময় লাগতো, কারণ সে মোবাইল টোবাইল সব ফেলে চলে গেছে। এরপর যখন সেই ভিডিও ছাড়ছে, ওই ভিডিওর আইপি অ্যাড্রেস দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে স্বীকার করেছে যে আমাদের এক বড় হুজুর পরামর্শ দিয়েছে, তুমি এইরকম একটা ভিডিও ছেড়ে দাও আর ডিএনএ টেস্টের কথা বলো, কারণ ওই হুজুরেরা জানে যে ডিএনএ টেস্ট কতটা কঠিন একটা প্রক্রিয়া। তো দর্শক, এই হলো ব্যাপার। আপনারা আশা করছি ডিএনএ সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন, পরিষ্কার হয়েছেন যে ডিএনএ অত সহজ জিনিস না, আর ডিএনএর তথ্য কখনোই এইভাবে সোশ্যাল মিডিয়াতে আসবে না বা কোনো সাংবাদিক, কোনো টিভি মিডিয়াও পাবে না। এটা খুবই একটা মানে গোপন প্রক্রিয়ার মধ্যে চলে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।